বীরবল আবার ইকবালকে উড়ে যেতে দেখে সে ভীষণ পরিমাণ রেগে গেল এবং সঙ্গে সঙ্গেই সম্রাট সুলেমানের কাছে দৌড়ে গেল। বলল কি যে, সম্রাট সুলেমান, আপনি কোথায়? সম্রাট তখন তার নিজের রুমে বিশ্রাম করছিলেন। তখন বীরবলকে তার রুমে এরকমভাবে তেড়ে আসতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বীরবল? আমি আবার ইকবালকে দেখেছি। সম্রাট সুলেমান বীরবলকে বললেন, তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি ইকবালকে কোথায় দেখবে? বীরবল তখন আবার জানালো, একটু আগেই বাহিরে যে পাখিটা উড়ে গেল সেই পাখির পিঠে চড়ে আমি ইকবালকে উড়ে যেতে দেখেছি। সম্রাট তখন জানালো, তোমার ভুল হচ্ছে কোথাও, এবং সে বীরবলকে ওইখান থেকে চলে যেতে বলল। বীরবল আবার বললেন, কিন্তু মহারাজ। সম্রাট তখন বললেন কি যে, আহা বীরবল, যাও তো এখান থেকে। তুমি নিজের চোখে দেখে আসলে ইকবাল কারাগারে আন্ডারগ্রাউন্ডে বন্দী, আর তুমি সেখানে নিজেই এই কথা বলছো। কিভাবে বলছো বলো তো? তুমি এখান থেকে যাও তো, বিরক্ত করো না, এমনিতেই টেনশনে আছি। আর ক্যান্টেলিয়া আমাদেরকে যে পত্রটা পাঠিয়েছে তার জবাবও তো আমাদেরকে দিতে হবে, তাই না? কি করব সেসব বিষয় নিয়ে ভাবো। আর মন্ত্রীকে একবার আমার কক্ষে পাঠাও তো, মন্ত্রীর সঙ্গে আমার কিছু কথা আছে। তারপর বীরবল সেখান থেকে মাথা নিচু করে বেরিয়ে গেল। অনেকটা পথ ইউসুফ তার পাখিতে চড়ে উড়ে এসেছে, কিন্তু কেন যেন তার আবার সেই রংমহলে যেতে ইচ্ছে করছে, তার প্রেমিকার কাছে, মায়ার কাছে। মায়াকে দেখার ঘোর যেন একদমই কাটছে না। একটু আগেই কিন্তু মায়ের কাছ থেকে এসেছে, কিন্তু তাকে খুব দ্রুতই বাড়িতে ফিরতে হবে। যদি বাড়িতে না যায় তাহলে হয়তো তার বাবা মা অনেক বেশি চিন্তা করবে। সোহানা এতক্ষণে নিশ্চয়ই হার্ট ফেল করে ফেলেছে, কারণ বিগত 3 দিন হয়ে গিয়েছে ইউসুফ বাড়িতে যায় না। যদি সে বাড়িতে না যায় তাহলে তার মা নির্ঘাত অসুস্থ হয়ে মারা যাবে। তাকে দ্রুত বাড়িতে ফিরতে হবে। কিন্তু কেন যেন মায়াকে আবার একটু দেখতে ইচ্ছে করছে, কিন্তু মায়া তো এখনো রংমহলে আসেনি, আর আজকে তো রংমহলে আসবেও না। তাহলে কি আবার মায়ের কাছে যাবে? একটু লুকিয়েই যায়, রাত তো খুব বেশি একটা হয়নি, এই পাশ দিয়ে লুকিয়ে গেলে কেউ দেখতে পাবে না। সে টগরকে রাজদরবারের বাহিরের একটা শুনশান জঙ্গলের কিনারায় থাকতে বলল কি যে, টগর তুই এখানে থাক, আমি কিছুক্ষণ বাদে আসছি, ঠিক আছে? তুই কিন্তু এখান থেকে নড়বি না, আর যখন আমি সিগন্যাল দেব, যদি কোনো বিপদ দেখতে পাই তাহলে আমি তোকে সিগন্যাল দেব, তুই এসে আমাকে নিয়ে যাস, ঠিক আছে? টগর মাথা নাড়ল। ইউসুফ বড় প্রাচীরের উপর দিয়ে লাফ দিয়ে ওই পাশে নামলো। ঝপাত করে শব্দ হলো, দুজন রক্ষী ওদিকে তাকালেন, কিন্তু ইউসুফ ততক্ষণে লুকিয়ে পড়েছে। তারপর রাজকুমারীর যে মহলে থাকে সেই মহলের পাশে গিয়ে দেয়াল বেয়ে উপর দিয়ে উঠতে লাগলো। ইউসুফ আবার এইসব বিষয়ে খুব বেশি পারদর্শী। সে মানুষ হলেও তার মধ্যে অসাধারণ সব গুণ রয়েছে। ইউসুফ দেয়াল বেয়ে রাজকুমারীর জানালার কাছে পৌঁছে গেল, কিন্তু ইউসুফ ভুল করে অন্য একটা রুমে ঢুকে পড়েছে। প্রধান এই মহলটা দেখতে চারিপাশে একদমই সেম, কোন পাশ কেমন কিছুই বোঝা যাচ্ছে না। এই পাশ আর ওই পাশ দুটোই সেম, কিন্তু এই পাশে ইউসুফ তো ভেবেছিল এখানেই হবে রাজকুমারীর রুম, কারণ এই পাশ দিয়ে তো উড়ে গিয়েছিল। কিন্তু ইউসুফ যতক্ষণে বুঝে উঠেছে ততক্ষণে দেখলো রাজকুমারীর রুম ঠিক এর অপোজিটে অমুক পাশে, কিন্তু এইখান থেকে তো অনেকটা দূরে, কারণ এই মহা বিল্ডিংটা অনেক বড়। আর এই পাশ থেকে ওই পাশে যেতে গেলেও এখন অন্দরমহলের ভেতর দিয়ে যেতে হবে, না হলে তাকে আবার নামতে হবে। ইউসুফ যে রুমটাতে নেমেছে সেই রুমটা একদম বন্ধ অবস্থায় আছে। রুমের মধ্যে কোনো আলো নেই, রুমের মধ্যে জিনিসপাতি এদিকে ওদিকে ছড়ানো ছিটানো। ইউসুফ অন্ধকারে কিছুই দেখছে না। খানিকটা এগোনোর পরে ইউসুফ মাকড়সার জালে আটকে গেল। এই রুমটাতে কেউ নিশ্চয়ই থাকে না, সেটা ইউসুফ খুব ভালোভাবে বুঝতে পারছে, কারণ রুমের মধ্যে কোনো আলো নেই। ইউসুফের হাতে একটা লাইট ছিল, চকমকি দিয়ে সেই লাইটটা ধরানোর পরে ইউসুফ দেখল পুরো রুমের অবস্থা আসলেই বেহাল। রুমে অনেক বছর হয়েছে হয়তো কেউ থাকে না। রুমটা ভেতর থেকে তালাবন্ধী, কিন্তু এই জানালাটা ইউসুফ এক প্রকার জোর করেই খুলেছে। জানালাটাও বন্ধ ছিল, কিন্তু এটা যে রাজকুমারীর রুম না সেটা ইউসুফ ভুল করে ফেলেছে। তারপর ইউসুফ সেই রুমটা থেকে বের হতে যাবে, ঠিক তখনই ইউসুফ পেছন দিকে ঘুরে তাকালো। পেছন দিকে ঘুরে তাকাতেই ইউসুফ যেন নিজের শরীর থেকে নিজেই বেরিয়ে গেল। এরকম ধাক্কা ইউসুফ তার জীবনে কোনোদিন খেয়েছে কিনা সে বলতে পারবে না। ইউসুফ পেছনে তাকিয়ে যে জিনিসটা দেখতে পেল সেটা দেখার জন্য ইউসুফ আসলে প্রস্তুত ছিল না। ইউসুফ যেন একদম নিচে বসে পড়ল, তার হাত থেকে সেই চকমকি আলোটা নিচে পড়ে গেল। পুরো রুম আলোকিত হয়ে গেল। ইউসুফের সামনে যে জিনিসটা সে দেখছে সেটা দেখে তার চোখ আসলেই বড় বড় হয়ে গেল, কারণ এই জিনিসটা দেখার জন্য সে নিজে প্রস্তুত ছিল না। ইউসুফের সামনের দেয়ালে যে বড় একটা ক্যানভাসের ছবি টানানো, সেই ছবিটা আর কারো নয়, তার নিজের ছবি। এবং সে তার পাশে যাকে দেখছে সেটা অসম্ভব সুন্দরী দেখতে একটা মেয়ে, তার সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছে।
এবং তার মাথায় একটা বিরাট মুকুট, যে মুকুটটা সে কিনা এই রাজ্যের রাজার মাথায় দেখেছে, মানে হচ্ছে মায়ের বাবার মাথায়, এই রাজ্যের সম্রাট। কিন্তু ইউসুফ এখানে কোত্থেকে আসলো? ইউসুফ এই ছবি বা কবে তুললো? আর ইউসুফের সঙ্গে এই মেয়েটাই ব্যাকে। ইউসুফ হতভম্ব হয়ে গেল ছবিটা দেখে। ইউসুফ ছবিটার কাছাকাছি এগিয়ে গেল। সে দেখল এটা আর কেউ নয়, হুবহু তারই ছবি। সে ছবিটা দেখে আসলে বিস্মিত হচ্ছে, এরকম একটা ছবি এখানে কিভাবে আসলো? আর এই রাজদরবারের মধ্যে এই ছবিটা, ইউসুফের মাথায় কিছু ঢুকছে না। ইউসুফ তার মাথা চুলকাতে লাগলো। সে যখন দেখলো বিরাট এক ক্যানভাসে আঁকা ছবি, তার মাথায় রাজদরবারের এই মুকুট, যে মুকুটটা কিনা এই রাজ্যের সম্রাট সলোমনের মাথায় রয়েছে, মায়ের বাবা, সেই মুকুটটা তার মাথায়, মানে ইউসুফের মাথায় কিছুই আসছে না। এই রুমটা এরকম পরিত্যক্ত অবস্থায় আছে, রুমের চারিপাশে যেন একদম স্যাঁতসেঁতে পরিবেশ। এই রুমটাতে কে থাকতো? ইউসুফ চিন্তায় পড়ে গেল। আর আমার পাশে এই মেয়েটাই বাকে। সে এসব ভাবতে লাগলো। মেয়েটাকে সে কি কোনোদিন দেখেছে? কোনোদিন দেখেছে বলে তো মনে হয় না। তাহলে এই ছবিটা, ইউসুফের মাথায় আসলে কিছু ঢুকছে না। সে সেখানে চুপ করে বসে পড়ল, তার মাথা চুলকাতে লাগলো। এখানে এরকম একটা, মানে এখানে কি রহস্য আছে? আর ইউসুফকে এখানে এবার কেন টেনে নিয়ে এসেছে? নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে। সে কি এখানে কোনোদিন আগে এসেছে? তার তো কখনো মনে পড়ে না যে সে এখানে এসেছে। ইউসুফ সঙ্গে সঙ্গেই সেই ঘর খুঁজতে লাগলো। সম্পূর্ণ ঘর খুঁজে ছোট্ট একটা ছবি সে বিছানার পাশে পেল। সেই ছবির মধ্যে দেখা যাচ্ছে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, তার মধ্যে একজন তার মতো দেখতে একদম হুবহু। তাদের কোলে একটি নবজাতক সন্তান এবং তারা খুব হাসি খুশি। ইউসুফ সেই ছবিটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। তারপর বাইরে এসে সিগন্যাল দিতেই টগর বেরিয়ে আসলো। সে টগরের পিঠে চড়ে আসমানে উড়াল দিল। উড়াল দেওয়ার খানিকক্ষণ আগেই সে শীষমহলের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। বারান্দায় দাঁড়িয়েছিল সলেমান। সলেমান পাখিটাকে দেখে ডাক দিল, কারণ বুঝতে পেরেছে যে এটা সেই বালক যে কিনা সকালবেলা তার প্রাণ বাঁচিয়েছিল। ইউসুফ সলেমানকে দেখে সে পাখিটা ঘুরিয়ে সেই ঘরের বারান্দায় ল্যান্ড করল। তারপর তার হাত থেকে সেই ফটোটা সলেমানকে দেখাতে লাগলো। বলল কি যে, এই ফ্রেমে থাকা লোকটা কে, আপনি কি চেনেন? সলেমান এত বছর পরে তার সেই পুরনো শত্রুকে দেখে, ইকবালকে দেখে চমকে গেল। কারণ হচ্ছে এই ছবি এই বালকের কাছে কিভাবে আসলো সলেমান সেটাই বুঝতে পারছে না। ঠিক তখনই ইউসুফ তার মুখের নাকাবটা সরালো। সরানোর পরে সলেমান তার সামনে ইকবালকে দেখে পিছনে ছুটকে পড়ে গেল, যেন ভূত দেখার মতো চমকে গিয়েছে। এ তো একদম হুবহু ইকবালই। ইকবাল তো কারাগারে, তাহলে এই ছেলেটা এখানে কিভাবে আসলো? সলেমানের গায়ে কাটা দিতে লাগলো। ইকবালকে বাহিরে দেখতে পেয়ে সে মনে করেছিল ইকবাল তাকে এখনই মেরে ফেলবে, কিন্তু তার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে সেটা কি ইকবাল? সেটা কি জানে সে? সলেমান পেছনে সরে গেল। তখন ইউসুফ তাকে আবার জিজ্ঞেস করতে লাগলো, এই লোকগুলো কারা এবং কে, সত্যি করে বলেন। তারপর সলেমান রক্ষীদেরকে ডাক দিল। ডাক দিয়ে বলল কি যে, একে এখনই বন্দি করো। ইউসুফ ততক্ষণে বুঝে গিয়েছে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হয়েছে এখানে, আর এই লোকটা সম্পর্কে সে সমস্ত কিছুই খুঁজে বের করবে। তারপর ইউসুফ এতগুলো রক্ষীকে দেখে তার পাখিতে উঠে আকাশে উড়াল দিল। তার পেছনে লেলিয়ে দেয়া হয়েছে শত শত জিন। সঙ্গে সঙ্গেই সলেমান বীরবলকে ডাকলো, বীরবল, বীরবল কোথায় তুমি? বীরবল দৌড়ে সলেমানের কাছে আসলো, এসে বলল, কি হয়েছে সর্দার? সলেমান তখন বলল, তুমি ভুল বলনি, আমি একটু আগে ইকবালকে দেখেছি। ইকবাল? ইকবাল কি এখনো বন্দি অবস্থায় আছে? গিয়ে দেখো তো নিচে কারাগারে। বীরবল তখন বলল, হুজুর, আমি তো আপনাকে আগেই বলেছি এই ছেলেকে এর আগেও আমি দেখেছি, আর এটা নিশ্চিত ইকবাল নয়। আমার তো মনে হয় নিশ্চয়ই এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে বীরবল সে আন্ডারগ্রাউন্ডে গেল। আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পর ইকবালকে সেখানে দেখতে পেল। বলল কি যে, ইকবাল তুই এখানে বন্দি, তাহলে উপরে উপরে এখানে কে? এটা বলার পর ইকবাল হো হো করে হেসে দিল। আমি বলেছিলাম না তোদের পতন চলে এসেছে, দেখ তোদের পতন কিভাবে হয়। শোন, বিশ্বাসঘাতকতার শাস্তি একটাই, মৃত্যু, এবং সেটা তোদের দিকে ধেয়ে আসছে, তোরা শুধু চেয়ে চেয়ে দেখ। কিন্তু ইকবাল ততক্ষণে জানে না যে তার ছেলে এখনও জীবিত আছে, আর ওপরে যে ছেলেটা একটু আগে উড়ে চলে গেল সেটা আর কেউ নয়। ইকবাল এই কথা বলার পরে বীরবল আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসলো। তারপর সলেমানকে বলল, সলেমান, এটা কে আমি আসলে বুঝতে পারলাম না, দ্রুত তাকে বন্দি করার জন্য চেষ্টা করো। যাও বীরবল, তাকে বন্দি করো। বীরবল সঙ্গে সঙ্গেই আকাশে উড়াল দিল। ইউসুফের পেছনে শত শত জিনেরা আকাশ দিয়ে উঠছে,
আর ইউসুফকে ধরার চেষ্টা করছে, কিন্তু ইউসুফ তার টগরকে সমানে ভাগিয়ে চলেছে। একের পর এক জিন তাকে আক্রমণ করে চলেছে। সাদা সাদা বজ্রপাতের মতো এক এক ধরনের বিজলি ইউসুফকে মারতে লাগলো। ইউসুফ সেগুলো পাশ কাটিয়ে সামনের দিকে উড়াল দিতে শুরু করলো। ইউসুফের পেছনে শত শত জিন লেগেছে তাকে ধরার জন্য। ইউসুফ নিজেও প্রচণ্ড পরিমাণ রেগে আছে সমস্ত কিছু নিয়ে, আর এই জিনেরা তার পিছনে লেললো কেন সেটাই ইউসুফ বুঝতে পারছে না। ইউসুফ একে একে এক একটা করে জিনকে ধরে মারতে লাগলো এবং তাদেরকে ধরে প্রতিহত করতে লাগলো। পেছনে তার শত শত জিন পড়েছে। তার পেছনে যত জিন এসেছিল সমস্ত জিনদেরকে একে একে ইউসুফ একদম কাত করে ফেলল, কারণ ইউসুফের কাছে এগুলো কোনো ব্যাপারই না। ইউসুফ এসব জিনিস খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। ইউসুফ সমস্ত জিনদেরকে সেখানেই মেরে নিচে ফেলে দিল, কিন্তু ইউসুফ খেয়াল করেনি যে তার পেছন পেছন বীরবল আসছে। বীরবল পেছন পেছন এসে ইউসুফকে সজোরে একটা আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে ইউসুফ টগর থেকে নিচে পড়ে গেল। টগরও খানিকটা আঘাত পেয়েছে। ঘুরতে ঘুরতে টগর নিচে পড়ে যাচ্ছে। কোনো মতো নিজেকে সামলিয়ে ইউসুফ একটা বিল্ডিংয়ের ওপর দাঁড়ালো। টগর ততক্ষণে নিচে পড়ে নিজেকে সামলে নিয়েছে। ইউসুফ বিল্ডিংয়ের উপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সেখানে বীরবল এসে উপস্থিত। বীরবল তখন বলল, তোকে বলতেই হবে যে তুই কে, তোর কোনো নিস্তার নেই, তোকে এখনই বন্দি করে নিয়ে যাবো আমি। ইউসুফ তখন বলল, এত সোজা তাই না? আয় আমার কাছে, তোকে একদম খেয়ে ফেলবো। তুই কে? তুই চিনিস আমাকে? আমি কে? আমি কোনো সাধারণ মানুষ না। এই কথা বলার পর বীরবল বুঝতে পারলো, সাধারণ মানুষ না মানে? তুই কি একটা মানুষ? ইউসুফ তখন বলল, কেন, দেখে কি মনে হয়? তোরা কি ভেবেছিলি তোরা জিনেরা শক্তিশালী আর মানুষ কিছু না? সঙ্গে সঙ্গেই বীরবলের বুঝতে একটু বাকি রইল না। তারপর বীরবল সঙ্গে সঙ্গে ইউসুফের উপর হামলা করে বসলো। ইউসুফ খুব সহজেই তার হামলাকে প্রতিহত করল। তারপর একে একে পাল্টা জবাব দিতে লাগলো। বীরবল তার দৈব্য শক্তি দিয়ে একে একেই ইউসুফকে যেন আগুনের গোলা বর্ষণ করে যাচ্ছে। ইউসুফের চারিপাশে একটা আলাদা রকমের শেল্ড আছে, যে শেল্ডগুলো ইউসুফকে প্রোটেক্ট করছে এবং ইউসুফকে বাঁচাচ্ছে। বীরবল কোনোভাবেই এত ধরনের শক্তি প্রদান করেও কোনোভাবেই ইউসুফকে দমাতে পারছে না। বীরবল সঙ্গে সঙ্গেই আরও অসংখ্য জিনকে আসার জন্য আদেশ দিল। চারিপাশে হঠাৎ করেই জিনেদের একদম বহরে ভরে গেল। ইউসুফকে জিনেরা ঘিরে ফেলল। ইউসুফ চারিদিকে এত এত জিন দেখে যেন বিস্মিত হয়ে যাচ্ছিল। এই জিনেদের মধ্যে থেকে ইউসুফ কিভাবে বের হবে সেটাই সে বুঝতে পারছে না। খানিকক্ষণ বাদে সমস্ত জিনেরা আস্তে আস্তে ইউসুফের কাছাকাছি আসতে লাগলো। তারপর বীরবল কাছে এসে ইউসুফকে পেছন দিকে আড়মোড়া করে ধরে ফেলল। ইউসুফ সঙ্গে সঙ্গেই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। আনন্দনগরে কোনো আনন্দ নেই, কারণ সর্দার ওসমান তার ছেলেকে 3 দিন ধরে খুঁজে পাচ্ছে না। সোহানা 3 দিন ধরে কিছুই খাচ্ছে না। আনন্দনগরের সমস্ত জায়গায় ইউসুফকে খোঁজা হয়েছে। আনন্দনগরের 4-5টা তন্ন তন্ন করে খুঁজেও ইউসুফকে কোথাও পাওয়া যায়নি। সর্দার ওসমান সিদ্ধান্ত নিয়েছে যে সে উপরের ওই পাহাড়টায় যাবে। সর্দার ওসমান এসব বিষয়ে আগে থেকেই জানে, কিন্তু কখনো সোহানা বা ইউসুফকে কোনো কিছুই বলেনি। আর ইউসুফের মুভমেন্ট দেখে ওসমান আগে থেকেই বুঝে গিয়েছিল ইউসুফ কোনো সাধারণ বাচ্চা নয়। আর সর্দার ওসমান আগে থেকেই জিনদের সম্পর্কে জানত। তার জিনদের সম্পর্কে ওঠা বসা আছে। তার প্রবল বিশ্বাস যে ইউসুফ নিশ্চয়ই জিনেদের ওইখানে চলে গিয়েছে, কারণ সর্দার ওসমান একদিন ইউসুফকে ওইদিকে যেতে দেখেছে, এবং একদিন নয়, প্রায় দিনই সর্দার ওসমান দেখেছে ইউসুফ ওই দিকটায় উড়ে যায় এবং একটা পাখিতে করে উড়ে যায়। লাস্ট যেদিন সর্দার ওসমান পাখিটাকে দেখেছিল সেদিন দেখেই বুঝতে পেরেছিল যে এই পাখিগুলো জিনেরা ছাড়া আর কেউই রাইড করে না। তাহলে কি ইউসুফ? না না, এমনটা কোনোদিনই হতে পারে না। ইউসুফ একটা মানুষ, কিন্তু কিভাবে সে এরকম জিনেদের পাখি উড়াতে পারে? এটা কিভাবে সম্ভব? সর্দার ওসমান সিদ্ধান্ত নিলেন পাহাড়ের ওই পাশে যাবে। পাহাড়ের ওই পাশে গেলেই ইউসুফের সন্ধান পাওয়া যাবে, আর ওই পাশে গেলেই যেন সোহানাকে শান্ত করা যাবে। সোহানাকে বলল, তুমি থাকো, আমরা সৈন্য বহর নিয়ে পাহাড়ের উপত্যকার ওই পাশে যাব ইউসুফকে খুঁজতে। আমি শিওর যে ইউসুফ ওই পাশেই আছে, কারণ ওই পাশে যে জিনেদের আড্ডাখানা, এটা ওসমান নিজে নিজে ভাবতে লাগলো। জিনেদের মাঝখানে কি ইউসুফ হারিয়ে গেল, নাকি জিনেরা ইউসুফকে বেঁধে রেখেছে? কি হয়েছে? ইউসুফ তো সাধারণত এমন করে না। সোহানা বলল, না না, আমিও যাব, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। সোহানা বিগত 3 দিন ধরে কিছু খায়নি। ওসমান তখন বলল কি যে, শোনো সোহানা, তুমি কিছু খেয়ে নাও, তারপর না হয় আমরা যাব। এরকম করলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। সোহানা বলল, না না, আমার সন্তানকে এনে দাও, আমার ছেলেকে এনে দাও, না হলে আমি এখান থেকে কোনোদিনও যাব না, আমি কিছুই খাবো না, আমি কোথাও যাব না। ওসমান তাকে নলপাত করে বলল, সোহানা, তুমি কিছু খেয়ে নাও, তারপর আমরা রওনা দিব, ঠিক আছে? পাহাড় উপত্যকার ওই পাশে গেলে নিশ্চিত সোহানা ইউসুফকে পাবে। তুমি চলো, খেয়ে নাও, ঠিক আছে?
তারপর সোহানা ভালো মেয়ের মতো খেয়ে নিল। খানিকক্ষণ বাদে 4-5টা গাড়ি বহর এবং বেশ কিছু ঘোড়া শহরই ওইখান থেকে পাহাড়ের উপত্যকার ওই পাশে যাওয়ার জন্য প্রস্তুত হলো এবং তারা রওনা দিল। তারা ইউসুফকে খুঁজে বের করবেই। ওসমানের প্রবল বিশ্বাস যে ইউসুফকে নিশ্চয়ই জিনেরা আটক করে রেখেছে, কারণ ওসমান আস্তে আস্তে বুঝতে পেরেছিল ইউসুফ কোনো সাধারণ বাচ্চা নয়, এ নিশ্চয়ই কোনো জিনের বাচ্চা হবে। কারণ হচ্ছে ইউসুফ যেইভাবে মানুষের সঙ্গে মেলামেশা করত এবং যেইভাবে ওর বেড়ে ওঠা ছিল, ও নিশ্চয়ই ওর আগের স্থানে ফিরে গিয়েছে যেখান থেকে ও এসেছে। হয়তো কোনো কিছু একটা জানতে পেরেছে। এটা সোহানাকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না, তাহলে হয়তো ও এটা সইতে পারবে না। তারপর তারা উপত্যকার ওদিকে যাওয়ার জন্য গাড়ি এবং ঘোড়াগুলো ছোটাতে লাগলো। পুরো কুরুস রাজ্যে এক ধরনের শোরগোল পড়ে গেল। চারিপাশে যেন ঢেরা পেটানো হচ্ছে। মায়ার ঘুম ভেঙে গেল। মায়া অর্ধেক রাত্রে ঘুম ভেঙে উঠে দেখে চারিপাশে শোরগোল লেগে আছে। মায়ার সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে বাহিরে আসলো। মায়া ভেবেছে হয়তো যুদ্ধ লেগে গিয়েছে, কিন্তু না, চারিপাশে শোরগোল দেখে মায়া বুঝতে পারল নিশ্চয়ই খারাপ কোনো কিছু হয়েছে। তারপর মায়া উঠে বাইরে যাওয়ার পর জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু দাসীরা তাকে কিছুই বলল না। সর্দার সোলেমান যেন আশপাশটা একদম দৌড়াদৌড়ি করতে লাগলো। তার মাথায় টেনশন ভরা। সে সিংহাসনের ওপর চুপটি মনে ঘাপটি মেরে বসে আছে। মন্ত্রী তাকে সান্ত্বনা দিচ্ছে। কি হয়েছে মায়া কিছুই বুঝতে পারছে না। সে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে, তোমরা এরকম গম্ভীর হয়ে বসে আছো কিসের জন্য? ক্যান্টিলে কি আমাদের রাজ্যের উপর হামলা করেছে? মায়া এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো। তারপর সে অন্দর মহল থেকে বেরিয়ে গেল রংমহলের দিকে, কারণ বাহিরে কি হচ্ছে তাকে এগুলো দেখতে হবে। ইউসুফকে সমস্ত জিনেরা চারপাশ থেকে একদম বন্দি করে ফেলেছে। তাকে আড়মোড়া করে বেঁধে রেখেছে বীরবল। বীরবল একটু পরেই তাকে সম্রাটের কাছে নিয়ে যাবে। এই ছেলেটাকে সেটা বীরবল খুব ভালোভাবেই বুঝতে পারছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব না। আজকে থেকে 30 বছর আগে বীরবল নিজের হাতে, কিন্তু এটা কিভাবে হয়ে গেল? এটা কোনোভাবেই সম্ভব না। ইউসুফ তখন ভীষণ রেগে আছে, কারণ রাগান্বিত অবস্থায় থাকলে ইউসুফের মধ্যে এক ধরনের অন্যরকম নিউক্লিয়ার এনার্জি তৈরি হয়। ইউসুফ সেটা বুঝতে পারে। ইউসুফ প্রচণ্ড পরিমাণ রেগে গেল এবং রেগে গিয়ে সে বলল কি যে তোদের সবাইকে আমি খেয়েছি। তাই বলে সে যখন রেগে যাচ্ছিল ঠিক তখনই তার গা দিয়ে সাদা রঙের এক ধরনের আলো আভা বের হচ্ছিল। সেই আভায় আশপাশের জিনেরা তাকাতে পারছিল না। তারপর ইউসুফ রাগে ক্রোধে ফেটে পড়ল এবং আশেপাশের যত জিন তাকে বেঁধে রেখেছিল সমস্ত জিনেরা ছিটকে গিয়ে 100 হাত দূরে পড়ল। বীরবল সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে ইউসুফের এই পরিমাণ শক্তি দেখে সে ভীষণ পরিমাণ ভয় পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গেই আবার বলল কি যে আক্রমণ করো, একে জীবিত অবস্থায় আমাদেরকে বন্দি করতে হবে, একে আমাদের সমস্ত কিছু বের করতে হবে, দ্রুত একে সম্রাটের কাছে নিয়ে চলো। সমস্ত জিনেরা আবার ইউসুফকে প্রতিহত করতে লাগলো এবং ইউসুফকে মারতে লাগলো। ইউসুফ সঙ্গে সঙ্গেই টগরকে সিগন্যাল দিল। টগর আস্তে আস্তে উড়ে ইউসুফের কাছে আসলো। ইউসুফের আশেপাশের যত জিন ছিল সমস্ত জিনকে ইউসুফ লাথি মেরে দূরে ফেলতে লাগলো। তারপর একটু পরে টগরের পিঠে চড়ে ইউসুফ সজোরে তার আগের ঠিকানার দিকে যেতে লাগলো। ইউসুফ হয়তো ভেবেছে সে যদি জিনেদের এই মহল্লা ত্যাগ করতে পারে, গালফ অফ সির উপর দিয়ে উড়ে গেলেই হয়তো সে এই মহল্লা পেরিয়ে যাবে। তারপর ইন্ডিয়ান বর্ডার পেরিয়ে সে তার নিজের ঠিকানায় চলে আসতে পারবে। কিন্তু ইউসুফ যত গতিতেই যাচ্ছে না কেন চারিদিক দিয়ে যেন জিনেরা তাকে ঘিরে ধরেছে। বর্ডারের জিন, তার পেছনে লেগে থাকা জিন এবং আশেপাশের জিন, চারিপাশে হাজার হাজার জিন তাকে কালো ধোয়ার মতো যেন বেষ্টনী দিয়ে আটকানোর চেষ্টা করছে। কিন্তু ইউসুফের শক্তির সঙ্গে কোনো জিনই যেন পেরে উঠছে না। ইউসুফ এটা কিভাবে করছে? তার কাছে এগুলো অবিশ্বাস্য লাগছে। ইউসুফ অনেকটা করার পরে ক্লান্ত হয়ে গেল। তাকে যেন সমস্ত জিনেরা ধরেই ফেলবে। ঠিক তখনই দূর থেকে একটা বড় গোলাবারুদের মতো আগুন সেই সমস্ত জিনেদের কাছে এসে পড়ল। ইউসুফ অনেকটা হাঁপিয়ে উঠেছিল। একটু পরে হয়তো ইউসুফকে ওরা ধরে ফেলত, তারপর হয়তো ইউসুফকে নিয়ে কঠিন শাস্তি দিত। কিন্তু সেই আগুনের গোলা বর্ষণটা ইউসুফকে বাঁচিয়ে দিল। ইউসুফকে তারা আটকে ফেলেছিল প্রায়ই, কিন্তু সেই আগুনের গোলা বর্ষণটা এসে যখন সেই জিনেদের কাছে লাগলো, তারা যেন চোখে কিছু দেখতে পারছিল না। তারপর সেই জিনদেরকে একটা আগুনের গোলা বর্ষণ খুব দ্রুত গতিতে প্রতিহত করতে লাগলো এবং তাকে মারতে লাগলো। সমস্ত জিনেরা যেন একটু একটু করে মিলিয়ে যাচ্ছিল এবং আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। বীরবল তখনও পেছনে লেগে আছে। তারপর
তারপর ইউসুফকে নিয়ে সেই আগুনের গোলাবর্ষণটা দেখতে পেল যে এখানে বেশিক্ষণ থাকলে হয়তো টিকতে পারবে না। তারপর সেই আগুনের গোলাবর্ষণটা ইউসুফকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে ভ্যানিশ হয়ে গেল। চারিপাশের জিনেরা সবাই তাকিয়ে আছে, কোথাও যেন ইউসুফকে দেখা যাচ্ছে না। আর সেই পাখিটাকেও দেখা যাচ্ছে না। সেকেন্ডের মধ্যে এরা ভ্যানিশ হয়ে গেল কিভাবে? ততক্ষণে ইউসুফ অজ্ঞান হয়ে গিয়েছে, তার কপাল ফেটে রক্ত পড়ছে এবং তার অজ্ঞান হয়ে যাওয়ার দেহ একটা আলোক রশ্মি উড়িয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সেই আলোক রশ্মিটা এখান থেকে ভ্যানিশ হলো কিভাবে? ইউসুফ প্রায় অসুস্থ হয়ে পড়েছিল এবং শেষমেশ সে প্রায় জ্ঞানই হারিয়ে ফেলেছিল, কারণ এতগুলো জিনের সঙ্গে ইউসুফ এর আগে কখনোই পাঙ্গা লাগেনি। আর জিনেদের সঙ্গে দোষ দূরে থাক, ইউসুফ কোনো মানুষের সঙ্গে এর আগে মারামারি করেনি, কিন্তু এতগুলো জিনকে মেরে ইউসুফ যে নিজে অজ্ঞান হয়ে যাবে সেটা সে বুঝতে পারেনি। কিন্তু হঠাৎ করে কোত্থেকে এরকম একটা আলোক রশ্মি এসে ইউসুফকে বাঁচিয়ে নিল। ইউসুফ দেখতে পেয়েছে যে একটা আলোক রশ্মি, একটা আলো আভা সেসব জিনদেরকে প্রতিহত করছে এবং তাদের মারছে। কিন্তু বীরবল নিজেও অবাক হয়ে গেল, কারণ হঠাৎ করে ইউসুফ এখান থেকে গায়েব হয়ে গেল। এই ছেলেটা আসলে কি ইকবাল নাকি? কিন্তু ইকবালকে তো সে একটু আগেই কারাগারে দেখে এসেছে। এটা কে? এর মধ্যে এত শক্তি? বীরবল নিজেই হার মেনে গেল। বীরবল রাগে ক্রোধে ফেটে পড়ল। সে চিৎকার দিয়ে সমস্ত এলাকায় যেন একদম জানিয়ে দিল। তার চিৎকারের শব্দ পৌঁছে গেল উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারিদিকে। তার চিৎকারের শব্দ শুনে সম্রাট বুঝতে পারল নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে। সম্রাট ভীষণ চিন্তিত অবস্থায় পড়ে গিয়েছে। তারপর সেইখান থেকে সেকেন্ডের মধ্যে যে ইউসুফ হারিয়ে গেল সেটার জন্য সে ক্রোধে এবং রাগান্বিত অবস্থায় ফেটে পড়ল, কারণ সে এখন সম্রাটকে গিয়ে কি বলবে। তারপর আর কি, চারিপাশে প্রচুর খোঁজাখুঁজি করতে লাগলো। পুরো রাজ্যে ঢেরা পিটিয়ে দেওয়া হলো যে ইকবাল পালিয়ে গিয়েছে, তোমরা তাদেরকে খোঁজো। ইকবাল, কারণ হচ্ছে ছেলেটা দেখতে একদম ইকবালের মতো। চারিপাশে খবর ছড়িয়ে পড়ল এবং সবাই ইকবালের নাম শুনে আতঙ্কিত হয়ে পড়ল, কারণ হচ্ছে ইকবাল হচ্ছে এমন একটা ত্রাসের নাম। ইকবাল যে কয়েক বছর এই পুরো বিশ্ব শাসন করেছে, সেই পুরো বিশ্ব একদম থমথমে এবং শান্তিময় পরিবেশ ছিল। সমস্ত শয়তান জিনেদের মনে ভয় ঢুকে গেল। আর প্রজা যারা কিনা এই রাজ্যে এত বছর ধরে বসবাস করছে তারা বিদ্রোহ করে বসল। তারা চারিদিকে শোরগোল করতে লাগলো, ইকবাল ইকবাল বলে পুরো রাজ্য মাতম করে ফেলল। এত বছর পর এই রাজ্যে আবার ইকবালের নাম সবার মুখে মুখে যেন নতুন করে গজাতে লাগলো। সবাই জেনে গেল যে ইকবাল বেঁচে আছে এবং ইকবাল এখনও তাদের প্রাণে যেন জেগে আছে। ইকবালের নাম শুনে পুরো রাজ্য যেন থমথমে থেকে হঠাৎ করেই একদম গর্জিত হয়ে উঠল এবং পুরো কুরুলুস রাজ্য শুধুমাত্র ইকবাল ইকবাল ধ্বনিতে ভরে গেল। খানিকক্ষণ বাদে বীরবল অন্দরমহলে প্রবেশ করল। অন্দরমহলে বসে আছে সম্রাট সুলেমান এবং মন্ত্রীবর্গের সবাই। তখন মধ্যরাত। মন্ত্রীবর্গের সবাই তখন বলল কি যে, মহারাজ আপনি চিন্তা করবেন না, বীরবল এসেছে। বীরবলকে দেখে তখন সম্রাট সুলেমান বলল কি যে, কি হয়েছে বলো, তাকে কি তোমরা ধরতে পেরেছ, আটক করতে পেরেছ? তখন বীরবল বলল কি যে, মহারাজ ক্ষমা করবেন, আমরা মানুষের বাচ্চাটিকে ধরতে পারিনি। এই কথা শোনার পর তখন সম্রাট ভয়ে আবার কাতর হয়ে গেল, বলল মানুষের বাচ্চা মানে? তখন বীরবল বলল, হ্যাঁ সম্রাট, আমি তার নিজের মুখ থেকে শুনেছি এটা মানুষের বাচ্চাই, এবং সে তার নিজের মুখ থেকেই বলেছে। কিন্তু সম্রাট বলল কি যে, একটা মানুষের বাচ্চা হয়ে তোমরা তাকে ধরতে পারলে না? তোমরা কিসের জিন হয়েছ? আর তোমাকে কেন আমি পুরো সাম্রাজ্যের অধিপতি করেছি বলো তো? কেনই বা তুমি এই সাম্রাজ্যের সেনাপতি হলে যে একটা মানুষের সঙ্গে তোমরা পারলে না? একটা মাত্র মানুষ। তোমরা যেখান থেকে পারো, আসমান থেকে পারো, জমিন থেকে পারো, যেখান থেকে পারো ওকে ধরে নিয়ে আসবা, আর ও তোমাদের হাত থেকে কিভাবে বেরিয়ে গেল? তখন বীরবল মাথা নিচু করে বলল, সম্রাট, ছেলেটা আসলেই বেশ শক্তিশালী এবং তার থেকে পেরে ওঠা হয়তো সম্ভব নয়, যার কারণে এত শত জিন নিয়েও আমরা তার সঙ্গে পারিনি। তাকে প্রায় হাজার হাজার জিনে প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু সমস্ত জিনের হাত গলিয়ে সে কীভাবে বেরিয়ে গেল? আর তার কি তেজ! তার শরীর দিয়ে এক ধরনের নীল রঙের আভা বের হয়, সেই আভার দিকে আমরা কেউই তাকাতে পারি না, তাকালেই আমাদের চোখ ঝলসে যায়। তারপর আমরা তাকে প্রায় ধরে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ করেই সে একটা লাল আলোর মধ্যে গায়েব হয়ে গেল। আমরা আসলে বুঝতে পারলাম না, সমস্ত জিনিস যেন একদম রহস্যময়ভাবে ঘটে গেল। সে মুহূর্তের মধ্যে আমাদের রাজ্য থেকে পালিয়ে গেল কিভাবে সেটাই বুঝতে পারছি না। আমি নিজেই বুঝতে পারছি না মহারাজ। আমি বিগত 40 বছর ধরে এই রাজ্যের সেনাপতিগিরি করছি, কিন্তু আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না, এরকম জিনিস তো আমি কোথাও দেখিনি। মহারাজ,
আমাকে ক্ষমা করবেন, আমি যেভাবেই পারি ওকে ধরে নিয়ে আসবো এবং আপনার সামনে এনে হাজির করব। তবে মহারাজ, আমি যতটুকু বুঝতে পারছি, আপনি কি সেটাই বুঝতে পারছেন? মহারাজ তখন বললেন কি যে, আমার অনুমান যদি ঠিক হয়ে থাকে তাহলে এই সেই, এ আর কেউ নয়। তখন সবাই এটা শুনে পুরো মন্ত্রিসভা থমথম হয়ে গেল। সবাই চুপচাপ বসে আছে, সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। কিন্তু এত বছর পর কিভাবে, এটা কিভাবে সম্ভব? তোমরা এখনই তাকে ধরে নিয়ে আসো, আমার গায়ে যেন আগুন ধরে যাচ্ছে। এটা বলে সম্রাট সলেমান তার নিজের কক্ষে চলে গেল। তারপর বীরবল সেখান থেকে বেরিয়ে সমস্ত রক্ষীদেরকে বলল কি যে, তোমরা চারিপাশে ছড়িয়ে পড়ো, যেখানে যেখানে এই ছেলেকে তোমরা দেখতে পাবা সঙ্গে সঙ্গেই বন্দি করে যেন অন্দরমহলে তোমরা নিয়ে আসো। সবাইকে দেখিয়ে দিল। সম্রাট সলেমান রংমহলে গিয়ে দাঁড়ালো। তারপর সেখানে মায়া বসে আছে তার নিজের রুমে। সম্রাট সলেমান মায়াকে বলতে লাগলো, তুই এই ছেলেকে কোথায় পেয়েছিলি বল, এই ছেলের বাড়ি কোথায়, আমাকে এখনই ঠিকানা বলবি। মায়া তখন বলল, কি হয়েছে বাবা, বুঝলাম না, হঠাৎ রাজ্যে আমি আসলে কিছুই বুঝতে পারছি না, আর রাজ্যে এরকম শোরগোল পড়ে গেল কিসের জন্য? আর ইকবাল, ইকবালটাকে সবার মুখে শুধুমাত্র ইকবাল শুনছি, চারিপাশে যেদিকেই তাকাচ্ছি না কেন শুধু ইকবাল আর ইকবাল। এটা তো আমাদের কারোর নাম মনে হয় না, কিন্তু এটা কে আমি তো বুঝতে পারছি না। ইকবাল নামে তো আমি কাউকে কোনোদিন ডাকতেও শুনিনি এই রাজ্যে কোনোদিন, কিন্তু হঠাৎ করে এই ইকবাল ইকবাল নামে পুরো রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে কেন বাবা, বলো তো? সলেমান তখন বলল, মায়া, তোকে যা জিজ্ঞেস করছি তুই তাই বল, এর বাড়ি কোথায় এবং এ কোথায় থাকে, কোন রাজ্যে থাকে, পৃথিবীর কোন অংশে এর বাসা, তুই বল। তুই তো এর বাড়িতে গিয়েছিলি তাই না? কোন জায়গায় ছিলি বল, এখনই আমার সঙ্গে যাবি। মায়া তখন বলল, বাবা শোনো, তুমি আমাকে একটা সত্যিটা বলো, ইকবালকে, আর তুমি কেনই বা ইউসুফের ব্যাপারে জিজ্ঞেস করতে যাচ্ছ, আর ইউসুফকে নিয়ে তোমার এত কিউরিয়াসিটি কিসের জন্য? তুমি সত্য কথা বলবো আমাকে। সলেমান তখন বলল, আমি তোকে সমস্ত কিছু বলতে বাধ্য নই। সলেমান মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলো। জীবনের প্রথমবার হয়তো সলেমান মায়ের সঙ্গে এরকম ব্যবহার করছে। মায়াও বিস্মিত হয়ে গেল, বলল কি যে, বাবা শোনো, আমি ইউসুফের ব্যাপারে তোমাকে কিচ্ছু বলবো না, তুমি পাল্টে গেছো, তুমি এরকম করছো কিসের জন্য, তোমার মুখে এত ভয় কিসের, তোমার চোখে মুখে তো এরকম ভয়ে এর আগে আমি কোনোদিন দেখিনি। সলেমান দাঁতে দাঁত চেপে বসে আছে, বলল কি যে, মা তুই বল, বল ওই ছেলেটা কোথায় থাকে, ওর বাড়ি কোথায়, আমাকে একটু বল। তুই বল আমাকে, দ্রুত বল, আমার মাথায় কিছু ঢুকছে না, তুই তাড়াতাড়ি বল। মায়া আবার জিজ্ঞেস করতে লাগলো, বাবা তোমার মুখে এত আতঙ্ক কিসের, তুমি এত ভয় পেয়ে আছো কিসের জন্য সেটা বলো তো, তোমার কি হয়েছে? সলেমান তখন আরো রেগে গিয়ে বলল, মায়া তোকে আমি বলতে বলেছি, তাই বলে তার গা দিয়ে যেন আগুন ছড়ছে। সঙ্গে সঙ্গেই এত পরিমাণ রেগে গেল যে তার গা দিয়ে আগুন বর্ষিত হতে লাগলো। এটা দেখিয়ে মায়া বলল কি যে, আমি বলবো না, তুমি যেরকম এই রাজ্যের সম্রাট, আমিও সম্রাটের মেয়ে, আমার শরীরেও জেদ কম নেই, তুমি এখান থেকে এখনই বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি একটা খারাপ কিছু করে বসবো। সলেমান তখন তার মেয়েকে বোঝাতে লাগলেন, কিন্তু কোনোভাবেই মায়া যেন বুঝতে চাচ্ছে না। তারপর সলেমান দুজন রক্ষীকে বলল, রক্ষী এখনই মায়াকে বন্দি করো এবং যতক্ষণ না পর্যন্ত তার মুখ থেকে ওই ইউসুফের ঠিকানা বের করতে পারছিস তোরা, ততক্ষণ পর্যন্ত একে কারাগারে বন্দি রাখবি এবং কোনো প্রকার খাবার দিবি না। এই কথা শোনার পরে মায়া যেন আকাশ থেকে পড়ল। এটা কি তার বাবা? তার বাবার চোখে মুখে এত আতঙ্ক কিসের, এত ভয় কিসের? একটা নাম ইউসুফ, ইউসুফের নাম শুনে তার চোখে মুখে এরকম ভয় কেন দেখছে সে? আর ইকবালটাকে সে আশেপাশের সবাইকে জিজ্ঞেস করবে ভেবেছে, কিন্তু ততক্ষণে তাকে রক্ষীরা আটক করে ফেলেছে। তাকে নিয়ে কারাগারে বন্দি করা হবে। এখন দক্ষিণের আকাশ দিয়ে একটা রথ ভেসে যাচ্ছে। সেই রথটা আগুনের গোল্লার মতো আসমান দিয়ে উড়ে যাচ্ছে। দেখে মনে হবে কোনো শুটিং স্টার বা কোনো উল্কাপিণ্ড আকাশ থেকে খসে পড়ছে, কিন্তু সেটা একটা রথ এবং সেই রথটা আলোর গতিতে ছুটে চলেছে। সেই রথের মধ্যে শুয়ে আছে ইউসুফ। ইউসুফের পাশে তরবারি নিয়ে বসে আছে দুইজন লোক। সে দুজন ইউসুফকে যেন কোনোভাবেই তার রক্তক্ষরণ বন্ধ করতে পারছে না। ইউসুফ অন্ধ অবস্থায়, মানে একদম অচেতন অবস্থায় সেখানে শুয়ে আছে। ইউসুফের রক্তক্ষরণ যেন কোনোভাবেই বন্ধ হচ্ছে না। ইউসুফ তখন অচেতন। সেই রথটা এসে পড়ল রানা প্যালেসের ছাদের উপর। রানা প্যালেস বহুত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রানা প্যালেসের সেই ঘরটা খোলা হলো। তারপর ইউসুফকে সেই বিছানার উপর শুইয়ে দেয়া হলো। ইউসুফের রক্তক্ষরণ বন্ধ হয়েছে। ইউসুফ তখন অচেতন অবস্থায় ঘুমাচ্ছে। তিনজন লোক ইউসুফের পাশে বসে আছে এবং ইউসুফকে সেখানে বসে পাহারা দিচ্ছে। ইউসুফ একটু হলেই হয়তো মারা যেত।
এত কষ্ট করে ইউসুফকে এত বড় করেছে এভাবে মারা যাওয়ার জন্য? তারা সেখানে বসে ইউসুফের অপেক্ষা করতে লাগলো এবং ইউসুফ কখন জ্ঞান ফিরে সেটা দেখার জন্য তারা অধীর আগ্রহে বসে থাকতে লাগলো। ব্রাজিলের জগনের দক্ষিণ সাইডে ক্যান্টিলিয়া তার প্রধান কার্যালয়ে বসে আছে। হঠাৎ করেই একজন দূত খবর নিয়ে আসলো, মহারাজ খবর আছে। সেই দূতের চোখে মুখে যেন অন্য রকমের এক ধরনের ভয়ের ছাপ। দূত সঙ্গে সঙ্গেই ক্যান্টিলিয়াকে বলল, মহারাজ খবর আছে। ক্যান্টিলিয়া বলল, কি হয়েছে? তোমার মুখে এরকম ভয়ের ছাপ দেখা যাচ্ছে কিসের জন্য? ক্যান্টিলিয়াকে তখন সেই জিনটা বলল কি যে, মহারাজ ইকবাল ছাড়া পেরে গিয়েছে এবং সে সেখান থেকে পালিয়েছে। পুরো কুরুলুস রাজ্যে এবং পুরো বিশ্বজুড়ে সবার মুখে মুখে শুধু ইকবাল আর ইকবাল। এই কথা শুনে কুরুলুস সঙ্গে সঙ্গেই যেন মাটিতে ধপাস করে পড়ে গেল। ইকবাল ইকবাল ছাড়া পেয়েছে? কিন্তু কিভাবে? সলোমন কি তাহলে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল, ষড়যন্ত্র করল? নতুন করে তাকে প্রতিহত করার জন্য কি সে ইকবালকে মুক্ত করে দিয়েছে? ইকবালের নাম শুনতেই ক্যান্টিলিয়ার চোখে মুখে এক ধরনের ভয়ের ছাপ দেখা গেল। ইকবালের নাম শুনলে সবাই এত ভয় পায় কিসের জন্য? ইকবাল তো সাধারণ একটা মানুষ। একটা মানুষের আতঙ্ক পুরো ইকবালকে না দেখলে আসলে বোঝা যাবে না। সঙ্গে সঙ্গেই বলো কিছু, তুমি মেফো এবং নাফকে ডেকে নিয়ে আসো এক্ষুনি। কিন্তু ততক্ষণে মেফো এবং নাফ তার দরবারে হাজির হয়ে গিয়েছে। তখন মেফো বলল, মহারাজ আপনি কি খবর শুনেছেন? ইকবাল নাকি পালিয়েছে কারাগার থেকে। আর সমস্ত রাজ্যের সবার মুখে মুখে এত বছর পর শুধুমাত্র ইকবালের নাম কেন? কিন্তু এটা কিভাবে সম্ভব? ইকবালকে ওরা কিভাবে ছেড়ে দিল? আর ওদের কি রাজ্যের ভয় নেই? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। ক্যান্টিলিয়া তখন ভয়ে ভয়ে বলল, আমাদের শনির দশা আবার শুরু হয়ে গিয়েছে। ইকবাল যতদিন বাইরে আছে। মেফো তখন বলল, আমি এবার ইকবালকে মেরেই ফেলবো। ইকবাল আমার বাবাকে হত্যা করেছিল, আমি তার প্রতিশোধ অবশ্যই নেব। ক্যান্টিলিয়া তখন বলল, শোনো শোনো মেফো, ইকবাল কোনো স্বাভাবিক মানুষ নয়। তুমি ওর সঙ্গে মারামারি করতে গেলে নির্ঘাত এবার তুমি তোমার বাবার মতো মারা পড়বে, বুঝছো? তুমি ওর সঙ্গে লাগতে চেও না। আমাদের বুদ্ধি করে আগাতে হবে। কিন্তু এটা কি সত্য কথা? ইকবাল আসলে আমার মাথায় কিছু ঢুকছে না। তোমরা একটু ভালো মতো খোঁজ নাও তো। মেফো এবং নাফ দুজন দুই দিকে চলে গেল এবং খোঁজ খবর করতে লাগলো। মেফো এবং নাফ চারিপাশে যেখানেই নামছে এবং যেখানে যার সঙ্গে কথা বলছে সবার মুখে শুধুমাত্র ইকবালের জয়ধ্বনি। কিন্তু ইকবাল ছাড়া পেল কিভাবে? এটাই তাদের চিন্তার বিষয়। এখন তাদের কি হবে? তারা যেটা ভেবেছিল যে শক্তি সঞ্চয় করে তারা এখন কুরুলুস রাজ্যে আক্রমণ করবে, কিন্তু সেই আশার গুড়ে কি বালি হলো? তাদের মাথায় কিছু ঢুকছে না। রানা প্যালেস থমথমে অবস্থায় রয়েছে। সেখানে সবাই চিন্তিত অবস্থায় বসে আছে। হঠাৎ করেই ইউসুফের জ্ঞান ফিরল। ইউসুফ চোখ খুলে দেখতে পেল পরিত্যক্ত একটা কেমন স্যাঁতস্যাঁতে বাড়ি। উপরের ঘরটাও যেন একদম স্যাঁতস্যাঁতে অবস্থায় আছে। মনে হয়েছে অসংখ্য বছর এখানে কেউ থাকে না। হঠাৎ করেই ইউসুফ উঠে বসল। তার পাশে বসে আছে তার চাচা হানিফা, সালমান এবং তার চাচি মারিয়া। এদেরকে দেখে ইউসুফ বলল কি যে, আপনারা এখানে? তখন হানিফা রেগে গিয়ে বলল কি যে, তুমি আগে আমাকে বলো তুমি কুরুলুস রাজ্যে কেন গিয়েছিলে? আমার অনুমতি ছাড়া তোমাকে আমি আনন্দনগরের বাইরে যেতে নিষেধ করেছিলাম, সেটা কি তুমি মনে রাখোনি? সালমান তখন বলে উঠল, কেন এসব করেছো ইউসুফ বলো তো? তোমাকে না কতবার ওয়ার্নিং দিয়েছি যে তুমি এর বাইরে যাবে না কখনো। এর বাইরে গেলে তোমার বিপদ আছে। কেনই বা গেলে বলো তো? চাচাজান কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। আপনারা আমার উপর এরকমভাবে রেগে গেলেন কিসের জন্য? বরঞ্চ রেগে যাওয়া উচিত আমার আপনাদের ওপর। হানিফা তখন প্রচণ্ড রেগে গিয়ে বলল কি যে, শোনো ইউসুফ, তুমি স্বাভাবিক কোনো মানুষ নও, আর স্বাভাবিক কোনো জিনও নও। তুমি অসাধারণ। তোমাকে আমি ছোটবেলা থেকে কত কষ্ট করে আগলে রেখেছি সেটা তুমি জানো? তুমি তো তখন পৃথিবীতে থাকতে না। তুমি কেন কুরুলুস রাজ্যে গিয়েছিলে সেটা আমাকে বলো। তখন ইউসুফ বলল, তার আগে আমাকে একটা প্রশ্নের জবাব দিন। হানিফা তখন বলল, কি প্রশ্নের জবাব দেব তোমাকে আমি? তোমাকে আমি আনন্দনগরের বাইরে যেতে নিষেধ করেছি, আর তুমি কুরুলুস রাজ্যে কেন গিয়েছিলে? তোমাকে ওইখানে যাওয়ার পারমিশন কে দিয়েছে? তখন সঙ্গে সঙ্গেই ইউসুফ তার পকেট থেকে সেই ছবিটা বের করলো এবং বের করে হানিফার সামনে ধরল। বলল কি যে, তার আগে আপনি এই প্রশ্নের জবাব দিন, এই লোকটা কে এবং তার পাশে থাকা এই মেয়েটাই বা কে? একদম হুবহু আমার মতো দেখতে। সঙ্গে সঙ্গেই হানিফা সেখানে বসে পড়ল। হানিফার জন্য হঠাৎ করেই একদম শান্ত হয়ে গেল।
এত বছর পর সেই পুরনো সেই সব স্মৃতি হানিফা যেন আবার তার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে। ইউসুফের হাতে সে ছবিটা দেখে হানিফা যেন একটু সময়ের জন্য একদম অন্য জগতে হারিয়ে গেল। ইউসুফ আবার বলতে লাগলো, বলেন চাচা, আপনি বলছেন না কিসের জন্য? এই লোকটাকে এবং তার পাশে বসে থাকা এই মেয়েটাই বাকে, আমি তো তাদেরকে চিনি না। আর তারা দেখতে একদম আমার মতো কিসের জন্য? আর ওই ঘরে এত বড় একটা ক্যানভাসে ছবি টানানো কার? আর ওই মুকুটটা কেন সলেমানের মাথায়? আমি কিছুই বুঝতে পারছি না। আর এই মুকুটটা কিভাবে আমার মাথায় এসেছিল? আমি বা কবে ছবি তুললাম? আমার কিছুই মাথায় ঢুকছে না চাচা। আমি আসলে খুবই চিন্তিত আছি, আমি খুবই প্যারেশানির মধ্যে আছি। আপনি আমাকে দয়া করে বলুন আমি কে এবং আমি কোথা থেকে এসেছি, আর আমি কেনই বা, আমার মাথায় আসলে কিছু ঢুকছে না চাচা। ইউসুফ চুপচাপ বসে আছে। হানিফা, মারিয়া এবং সবাই হা করে তাকিয়ে আছে। ইউসুফ আবার বলতে লাগলো, চাচা যান, আপনাকে বলতেই হবে আমি কে, আমি কে। হানিফা তখন লাফ দিয়ে উঠে বসে পড়ে বলল কি যে, তুমি এই পুরো বিশ্ব সম্রাটের একমাত্র সন্তান, এই পুরো বিশ্ব জিন সম্রাটের উত্তরাধিকারী তুমি, একমাত্র রাজা, আমাদের ইকবালের একমাত্র পুত্র ইউসুফ। চারিপাশটা যেন একদম থমথম হয়ে গেল, চারিপাশটায় কোনো শব্দ নেই। হানিফা, মারিয়া, সালমান এবং ইউসুফ সবাই যেন চুপচাপ হয়ে আছে। ইউসুফের নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। ইউসুফ বলল, হ্যাঁ, আমার বাবা একজন সম্রাট ছিলেন, এই পুরো বিশ্ব সাম্রাজ্যের সম্রাট। কিন্তু তাহলে এই লোকটা আমার বাবা ছিল, আর এই 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 মহিলাটা ইনি আমার, না না, এটা হতে পারে না। তাহলে তাহলে আমি এত বছর যাদের কাছে মানুষ হয়েছি তারা, এটা চাচা কখনোই হতে পারে না। আপনি এটা 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 বলতে পারেন না চাচা। আমার বাবা মা যারা কিনা এত বছর আমাকে লালন পালন করেছে, আমি একজন সম্রাটের ছেলে মানে আমি আসলে বুঝতে পারছি না চাচা, আপনি বলুন আমাকে। হানিফা তখন বলল, শোনো ইউসুফ, তুমি আমাদের রাজা ইকবালের ছেলে। একটা সময় ছিল যখন পুরো জিন সাম্রাজ্য ফুলে ফেঁপেছিল, পুরো জিন সাম্রাজ্যে চারিদিকে শুধুমাত্র আনন্দ এবং উল্লাস ছিল, চারিদিকে এত পরিমাণ সুখ শান্তি ছিল। কিন্তু হঠাৎ করেই আমাদের রাজ্যের উপর এক ধরনের কালো ছায়া পড়ল, বিশ্বাসঘাতকতার কালো ছায়া। তুমি বর্তমানে যে ঘরে শুয়ে আছো না, সেই ঘরটা কার জানো? যে রুমটাতে শুয়ে আছো, যে বিছানার উপর শুয়ে আছো, এটা হচ্ছে তোমার বাবার রুম এবং এটা হচ্ছে রানা প্যালেস। একটা সময় এখানেই তোমার বাবা থাকতো। তুমি আশপাশটা একটু নজর বুলিয়ে দেখো, তোমার বাবার ছবি দেখতে পাবে। তুমি একদম তোমার বাবার মতো দেখতে হয়েছ। তুমি যখন আস্তে আস্তে যুবক হয়ে উঠলে, আমি আসলে ভয়ে ছিলাম কতভাবে তোমাকে লুকিয়ে রাখা যায়, কারণ আশেপাশের জিনারা তোমাকে দেখলে নির্ঘাত চিনে ফেলবে, যার কারণে আমি তোমাকে সবসময় লুকিয়ে রেখেছি। তোমার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি, কিন্তু তুমি কুরুলুস রাজ্যে আমাকে না বলে চলে গিয়ে অনেকটা ভুল করেছ, বুঝেছ ইউসুফ? ইউসুফ তখন বলল, আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু আমার পরিচয় কিন্তু আমি আপনার কাছে অনেকবার জিজ্ঞেস করেছি চাচা। আমি আমার মায়ের কাছে যাব, আমার মায়ের কাছে নিয়ে চলেন, আমার বাবা কোথায়? হানিফা চুপ করে আছে, সে কোনো কথা বলছে না। ইউসুফ আবার জিজ্ঞেস করলো, আমি আমার বাবা মার কাছে যাব, আমার বাবা মা কোথায়? আমাকে আমার বাবা মার কাছে নিয়ে চলেন, আমার বাবা মার কাছে নিয়ে চলেন, আমি আমার বাবা মার সঙ্গে দেখা করতে চাই। চাচা, চাচা যান, আমাকে নিয়ে চলেন। হানিফার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, সে কি বলবে? ইকবাল কোথায় আছে এখন? আর সায়রা বা কোথায় আছে? প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 2 এর এপিসোড নাম্বার 11 এখানেই শেষ। এপিসোড নাম্বার 12 মানে হচ্ছে অন্তিম পর্ব, আর একটা পর্বই আমরা সিজন 2তে আনতে চলেছি। আর অন্তিম পর্বে কি হবে সেটা জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অন্তিম পর্ব একদম লাস্টে একদম অনেক বড় হবে, এবং অন্তিম পর্বে মানে মেগা এপিসোড আসবে সামনে। মেগা এপিসোডটা আসতে একটু সময় লাগবে, হয়তো স্বাভাবিকের থেকে একটু সময় লাগতে পারে, এটার কারণ হচ্ছে গিয়ে লাস্টের এপিসোড যেহেতু সিজন 2 এর, এবং এর পরবর্তী
পরবর্তীতে সিজন 3-তে আসলে আমরা সমস্ত বিষয়গুলো জানতে পারবো। আসলে সিজন 3-তে গিয়ে সমস্ত কিছু ক্লিয়ার হবে এবং আশা করি আপনারা ধৈর্য ধরে আমাদের গল্পগুলো এতদিন শুনে এসেছেন এবং শুনছেন, এবং ভবিষ্যতে সিজন 2 শেষ হয়ে যাওয়ার পরে সিজন 3-তে কী হবে সেটা আমরা সিজন 3-তে অবশ্যই জানবো। এবং সিজন 2 অলরেডি লেখালেখির কাজ শুরু হয়ে গিয়েছে। আমি গতকালকে লাইভে এসেছিলাম, আমার লাইভের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা হয়তো এই বিষয়ে অনেক কিছু জানেন, এবং লাইভে গতকাল আড্ডা দিয়েছিলাম। তো যারা সিজন 3 দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকবেন, আমি খুব শীঘ্রই সিজন 3 নিয়ে আসবো। আর হচ্ছে সিজন 2 এর মেগা এপিসোড, আর একটা এপিসোড আসতে চলেছে সিজন 2 এর, এবং সিজন 2 এর একটা এপিসোড খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। এর পরবর্তীতে কী হয়েছিল আসলে, ইকবাল কে বা ইকবাল কোথায় ছিল, বা ইকবালকে কেনই বা মারা হলো, বা কীভাবে হানিফা বা এরকমভাবে মানে এখানে যে জটিলতাগুলো ছিল, সায়রা কীভাবে মারা গেল, বা এখনও সায়রা বেঁচে আছে কিনা, বা ইকবালকে কীভাবে কারাগারে বন্দি করা হলো, কীভাবে এই সলেমান রাজমুকুট দখল করলো, সেসব বিষয় কিন্তু আমরা পরবর্তীতে জানবো অবশ্যই। এবং যারা এখন পর্যন্ত আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতদিন পর্যন্ত থাকার জন্য। কারণ একটা গল্প কিন্তু লিখতে যত বেশি কষ্ট হয়, আপনারা হয়তো জানেনই যে একটা গল্প লিখতে রেডি করতে অনেক বেশি কষ্ট হয়। সে পরিমাণ এফোর্ট দেওয়ার পরে যখন আপনাদের কাছ থেকে এই যে ভিউগুলো পায় না, বা অডিয়েন্স থেকে যত এই কমেন্টগুলো পায় না, লাইক পায় না, তখন কিন্তু খুবই খারাপ লাগে। আপনি দেখছেন যে একটা ভিডিওতে কী পরিমাণ ভিউ হয়, এবং একটা ভিডিওতে কষ্ট করি কত পরিমাণ এবং ভিউ হয় কতখানি। আমি আশা করি হয়তো 30, 40, 50 হাজার ভিউ হবে, কিন্তু 2000 ভিউ ক্রস করে না। এটা কিন্তু খুবই দুঃখজনক আমার জন্য, এবং আমার শ্রোতা যারা আছেন, যারা নিয়মিত শুনছেন, তাদেরকে অনুরোধ করবো বেশি বেশি করে লাইক করবেন, একটা জায়গায় 10টা 15টা কমেন্ট করবেন। সমস্যা নেই, কমেন্ট করতে তো টাকা পয়সা লাগে না। এই ভিডিওতে এঙ্গেজমেন্ট দেন, রিচ দেন বেশি বেশি করে, দেখবেন কি যে ভিডিও অবশ্যই ভাইরাল হবে এবং সবাই শুনবে এবং অডিয়েন্স বেশ বাড়বে। তো যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং এতক্ষণ আমি কণ্ঠে আপনাদের প্রিয় হোস্ট ইমরান আপনাদের সাথে ছিলাম। আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে, এবং এখন পর্যন্ত অবশ্যই আশা করি ভালো লেগেছে। এবং এখন পর্যন্ত সবথেকে হাইপ চলা সিরিজ কিন্তু জিনের দুনিয়া সিরিজ। তো যাই হোক, এপিসোড নাম্বার 12-এ মেগা এপিসোডে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কুশলে থাকবেন। ধন্যবাদ সবাইকে।